প্রতি বছর ভোটের বছর বিমান বসু, গৌতম দেব আলাদা আলাদাভাবে বেশিরভাগ ক্ষেত্রে একসঙ্গে তারা ফুরফুরা শরীফেও যেতেন, মতুয়া বাড়িতেও বড়মার কাছেও যেতেন। আমি বলছি আজকের এই প্রেক্ষিতে এবার শতরূপের কাছে যাব। শতরূপের সময় শুরু এখন। সুমনদা, যে যাওয়ার কথাগুলো বললে আমি এটাও বলছি, যদি কালকে আবার আমাদের সরকার তৈরি হয় আমরা আবার যাব, সরকার না থাকা অবস্থাতেও যাই, আবার যখন সরকার তৈরি হবে আমাদের বিভিন্ন মন্ত্রী নেতারা ফুরফুরা শরীফ বলো কি মতুয়া মহাসংঘের মন্দিরে বলো আবার দেখালাম তো 2015-এর কথা তোমাদের সরকার আবার যাবেন, বারবার যাবেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে বেশি নিয়মিতভাবে যাবেন। কিন্তু যেটা কোনোদিন অতীতেও করেননি, ভবিষ্যতেও করবেন না, তা হচ্ছে কোনো ধর্মীয় মঞ্চ থেকে সেই সম্প্রদায়ের মানুষের কাছে নিজের দলের রাজনৈতিক প্রচার করে তাদের ভোট চাইবেন না, যেমন মমতা বন্দ্যোপাধ্যায় কি দুর্গাপুজোর উদ্বোধন থেকে কি রেড রোডের ঈদের নামাজের মঞ্চ থেকে করেন। এবার আমি আজকে যেটাকে নিয়ে কথা হচ্ছে সেটাকে নিয়ে আসি। সুমনদা, পশ্চিমবাংলার একজন মুসলমানও বলেছিলেন যে আমরা চাই যে ইমাম সাহেবদের ভাতা দেওয়া হোক। 2011-এ ক্ষমতায় আসার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের কি আদৌ এটা কোনো ইলেকট্রাল প্রমিস ছিল, নাকি বাংলার কোনো সাধারণ মুসলমান দাবি করেছিলেন যে মুসলমান চাষ করেন, যিনি ক্ষেত মজুর, যিনি রাজমিস্ত্রির কাজ করেন, যিনি সরকারি চাকরি করেন, যিনি ব্যবসা করেন? করেননি তো কেউ দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় নিজের উদ্যোগে করেছিলেন। বাংলার একজনও মুসলমান বলেছিলেন যে যদি দুর্গাপুজোর ভাসান হয় ওই দিনটা আমাদের তাজিয়া বার করতে কোনো অসুবিধা হবে, আপনি একদিনের জন্য ভাসানটা বন্ধ রাখুন? বাংলার কোনো সাধারণ মুসলমান দাবি করেননি তো, মমতা বন্দ্যোপাধ্যায় আগ বাড়িয়ে করেছিলেন। তেমন বাংলার একজন হিন্দুও বলেছিলেন যে সরকারের টাকায় দীঘায় একটা মন্দির বানান। কোনো হিন্দুত্ব একটা মন্দিরের অভাবে বাংলায় নাভিশ্বাস উঠছিল না, কিন্তু সরকারের টাকায় মন্দির বানানোর আবদার কোনো হিন্দু করেনি, মমতা বন্দ্যোপাধ্যায় আগ বাড়িয়ে করেছেন। মুশকিলটা হচ্ছে এই মমতা বন্দ্যোপাধ্যায় পুজোর ভাসান বন্ধ করেছিলেন আর ইমাম ভাতা চালু করেছিলেন বলে সেইটাকে ব্যালেন্স করার জন্য এখন আমাদের রাজ্যে মিড ডে মিলে বাচ্চাদের খাবার নেই, সরকারি কর্মচারীদের ডিএ নেই, কৃষকের তার ফসলের দাম নেই, শ্রমিকের ঘামের মজুরি নেই, 100 দিনের কাজের টাকা নেই, কিন্তু বছরকে বছর কোটি 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 টাকা পুজো উদ্বোধনকে দিতে হয়। পুজো উদ্বোধনের কি বিভিন্ন পুজো কমিটিকে 60,000, এই বছর 70,000, তারপরে বছর 80,000 দিতে হয়। কোনো হিন্দু দাবি করেনি দীঘায় মন্দির তৈরি করতে হবে, তবু আপনি সরকারের টাকা, আরে বিজেপি তো ঘোষিতভাবে ধর্মের রাজনীতি করে, আপনি বিজেপি যে কাজ কখনো করেনি, রাম মন্দির তৈরি হচ্ছে ট্রাস্টের টাকায়, আপনি সরকারের টাকায় মন্দির তৈরি করে এখন সেটাকে ব্যালেন্স করার জন্য আপনাকে এখন গিয়ে দাবি শুনে আসতে হচ্ছে যে এবার ওইখানেই আবার একটা মসজিদ তৈরি করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু আমি বলছি সংখ্যালঘুদের অবস্থা সাচার কমিটির রিপোর্ট তুলে ধরেছিল যে বামফ্রন্ট আমলে কি অবস্থা, তাহলে এইবার সাচার কমিটির রিপোর্টের পরে একটা শ্বেতপত্র প্রকাশিত হোক না। 14 বছর এত ভালো সরকার চলার পরে সরকারি চাকরিতে কজন সংখ্যালঘু মানুষের নতুন করে চাকরি হলো গত 14 বছরে, ভেরি গুড, হোক সাচার নিয়ে আলোচনা, তাই তো হওয়া উচিত মন্দির মসজিদের প্রতিযোগিতার বদলে। আমি এই কথাটা বলার চেষ্টা করছি যে ধর্মনিরপেক্ষ বাঙালি সমাজকে, এবং এটা সিপিএম এর কৃতিত্ব নয়, বাংলায় রেনেসা হয়েছিল শ্রী চৈতন্য মহাপ্রভু থেকে শুরু করে রামমোহন বিদ্যাসাগর হয়ে সত্যজিৎ রায় হয়ে 2011 সালের পরের সময় পর্যন্ত ধর্মনিরপেক্ষ বাঙালি সমাজকে সাম্প্রদায়িকতার দিকে ঠেলে দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি। কিন্তু মানুষের কাছে আমরা আবেদন করব, অ্যাপিল করব, মমতা আর শুভেন্দুর পাপের জন্য নিজের পড়শিকে তার ধর্মের কারণে ঘেন্না করবেন না, না হিন্দুকে না মুসলমানকে। এটা কোনো সাধারণ হিন্দু সাধারণ মুসলমানের দোষ নয়, মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীদের এই রাজনীতি। আজকে এখানে বাবরি মসজিদ নিয়ে অনির্বাণ অনেক কথা বললো, আবেগমথিত গলায় বললো আমি হিন্দু কিন্তু আমার খারাপ লাগে। ভাই, তোমার খারাপ লাগে না, কিছু মনে করো না, তোমাদের খারাপ লাগে না। যদি খারাপ লাগতো তাহলে 98 সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিজেপির সঙ্গে জোট করাকেও খারাপ লাগতো। এটা ঘটনা সুমনদা, 92 সালে ওই বাবরি ধ্বংসের মতো জঘন্য জিনিস হওয়ার পরে ভারতের বাকি রাজনৈতিক দলগুলোর কাছে যখন বিজেপি অচ্যুত হয়ে গেছিল, কেউ ওদের ছায়া মারাতো না, তখন ভারতের যে দুটো দল বিজেপির সঙ্গে জোট করেছিল, জোট করা শুরু করেছিল, প্রথম দল ছিল শিবসেনা, ঘোষিতভাবে হিন্দুত্ববাদী দল, এবং দ্বিতীয় দল ছিল তৃণমূল কংগ্রেস, আমাদের ভুললে চলো, তারপর আকালি দল থেকে শুরু করে আরো অনেক দল গেছিল। আমি জাস্ট আমার কথাটা শেষ করিনি। সুতরাং আজকে এই কথাগুলো শুনতে ভালো লাগে, ইন্ডিভিজুয়ালি অনির্বাণ অসাম্প্রদায়িক হতে পারে, আমিও বিশ্বাস করি, কিন্তু মুশকিল হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতিকে আমি সময় বুঝে সমর্থন করবো আর বাকি সময়টা নিয়ে চুপ থাকবো, এটা করা যায় না। আমার শেষ কথা, যেহেতু শ্রমিক ভট্টাচার্যের আজকের তোমরা ওরা তসলিমা নাসরিনকে দিয়ে বলা শোনালে, আমি ঠিক এটা জানি না রাজ্যসভা কি কোনো রাজ্যে কাউকে থাকার ব্যবস্থা করতে পারে, নাকি কোনো মানুষের ভারতের নাগরিকত্ব দেওয়া যেতে পারে কি পারে না, তাই নিয়ে আলোচনা করতে পারে। আমি এই কারণে জিজ্ঞেস করছি, তসলিমা নাসরিনকে যদি ভারতের নাগরিকত্ব দেওয়া হয়, উনি বাংলাতেও থাকতে পারেন, আসামেও থাকতে পারেন, শ্রমিক ভট্টাচার্যের বাড়ির ছাদেও থাকতে পারেন, কিন্তু আপনি আজকে 11 বছর সরকার চালানোর পরে তসলিমা নাসরিনকে তো ভারতের নাগরিকত্ব দিলেন না, এখন বাংলার ঘাড়ে আপনার ঝোলটা কি হবে? কেন 5 সেকেন্ড বল লাগবে না? মুশকিল কি সুমনদা? নিশ্চয়ই তোমরা একমত হবে, মুশকিল হচ্ছে শ্রমিক ভট্টাচার্যের পার্টি যে সিএটা করেছেন না, সিএ তো অন্ততপক্ষে তসলিমা নাসরিনকে নাগরিকত্ব দেওয়া যাবে না, যাতেই দেওয়া যাক না কেন, কেন সিএ বলছে শুধুমাত্র হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ ইত্যাদিদের নাগরিকত্ব দেওয়া যাবে, মুসলমান কোন মানুষ, তসলিমা নাসরিন কিন্তু ধর্মের মুসলমান, তিনি ধর্মীয় কারণেই পারসিকিউটেড, কিন্তু তাকে দেওয়া যাবে না নাগরিকত্ব। বিষয় সতর্কতা না জানাটাই স্বাভাবিক। তসলিমা নাসরিনের নাগরিকত্বের জন্য সিএ 2019 দরকার নেই।
উনি অ্যাপ্লাই করলে সিটিজেনশিপ অ্যাক্ট আগের অ্যাক্টে উনি পেয়ে যেতেন। সেকেন্ড হচ্ছে লং টার্ম ভিসা, ওনাকে লং টার্ম ভিসা দেওয়া হয়। আর তারপর শতরূপ দাদার কষ্ট থাকতে পারে 2007-এ যিনি যখন পলিটিক্যাল অ্যাসাইলাম নিয়েছিলেন, তসলিমা নাসরিন একজন বাঙালি লেখিকা, তিনি বাংলার সাথে কানেক্ট করবেন, যখন এসেছিলেন তখন তাড়িয়ে চলে যেতে হয়েছিল কাদের জন্য? কাদের সরকার ছিল, কাদের পুলিশ সামলাতে পারেনি? আজকে বিকাশবাবু বলছেন পশ্চিমবঙ্গ প্রশাসন যদি সামলাতে পারে তো রাখবে, উনার প্রশাসন রাখতে পারেনি কেন? 34 বছরের একদম দৌর্দণ্ড প্রতাপ ক্ষমতাশালী এক সরকার, কি হয়েছিল তখন? দুটো কথা বলি। প্রথম কথা হচ্ছে, আমি জানতাম তরুণ যদি এই কথাটা বলবে, এটা ঘটনা। সিএ ছাড়াও একজনকে নাগরিকত্ব দেওয়া যায়, তাহলে আপনারা স্বীকার করুন যে আদৌ সিএ এর কোনো দরকারই ছিল না। বাংলাদেশের পারসিকিউটেড হিন্দুকেও নাগরিকত্ব দেওয়ার জন্য এক্সিস্টিং আইন আমাদের ছিল, যেটা কিনা সিএ পাস করানোর সময় যে কথাটা আমরা গলা শিরা পুলিয়ে স্বীকার করে বলেছিলাম, কিন্তু ওরা মানেনি। এখনো বলছি মানছে না। কেনই বা মানবে? মানলে চাকরি চলে যাবে। না হলে তসলিমা নাসরিনকে, ভাই শেষ করি, আমি তো মাঝখানে তোমার বলিনি। তসলিমা নাসরিনকে, আদনান সামিকে যদি দেওয়া যায় কোনো একটা আইনে নাগরিকত্ব, সেই আইনে কোনো হিন্দুকে কেন দেওয়া যাবে না? আর দ্বিতীয় যে কথাটা বললো, আমার এটা স্বীকার করতে কোনো দ্বিধা নেই, এবং এটা আমি স্বীকার করছি না। তোমাদের আর্কাইভে নিশ্চয়ই, আমার খুব ভুল না হলে সেপ্টেম্বর মাসের ঘটনায় বোধহয় 21 না 22 সেপ্টেম্বর নাগাদ হয়েছিল। তারপরে যেদিন ঘটনাটা ঘটেছিল কলকাতায় ইদ্রিস আলীদের নেতৃত্বে ভাঙচুর, পরের দিন মোহাম্মদ সেলিমের একটা বিবৃতি ছিল, তোমরা দেখাবে, যে পুলিশের উচিত ছিল এই ঘটনাটাকে আটকে তসলিমা নাসরিনকে রক্ষা করতে পারাটা, কিন্তু পুলিশ করতে পারেনি, এটা পুলিশের দুর্বলতা। মোহাম্মদ সেলিম এটা বলেছিলেন, আমাদের পার্টির তখন কেন্দ্রীয় কমিটির মেম্বার, এবং আমাদের 4 বছর তোমরা ক্ষমতায় ছিলে, কোন উদ্যোগটা হয়েছিল রাজস্থান থেকে ওনাকে? আমি তো এইটাই তো জিজ্ঞেস করছি, তাহলে 11 বছর যারা ক্ষমতায় দেশের সরকার চালিয়ে আদনান সামিকে হচ্ছে নাগরিকত্ব দিয়ে দিল, তসলিমা নাসরিনকে 11 বছরে দিল না কেন? এখন আমাদের ফান্ডামেন্টাল জায়গায় প্রশ্ন, সুমনদা। এবং যে তসলিমা নাসরিন বারবার আজকে যেরকম যতটা চাইছেন সেদিনও ততটাই চেয়েছিলেন। আমার খুব টেকনিক্যাল জায়গা থেকে প্রশ্ন, যে প্রশ্নটা হচ্ছে যে একজন মানুষ যদি ভারতের নাগরিক হন, কেমন তিনি ভারতের যে কোনো রাজ্যে ইচ্ছে মতো থাকতে পারেন, আপনি একজনকে নাগরিকত্ব দেবেন না, বরং আপনি বলছেন যে নাগরিকত্ব আমি দেবো না, বাংলায় নাগরিকত্ব তসলিমা নাসরিন চাইনি, আমি বলছি মেন ইন ব্ল্যাক দুজনেই কালো পরে এসছে, অনন্তকাল মেন ইন ব্ল্যাক তারা চালাতে পারেন তাদের আলোচনা। হ্যাঁ, কিন্তু সোজা কথা হচ্ছে তসলিমা নাসরিন চেয়েছিলেন শুধু গদ্যে, একেবারে তার পদ্যে অবধি চেয়েছিলেন। আমি বলছি এটা নিয়ে কোনো ইয়ে নেই, কিন্তু আমি বলছি ও সদর বেসিক যে প্রশ্নটা তুলছে আমি সেখানে ফেরত যাব, সেটা হচ্ছে সংখ্যালঘুদের উন্নয়ন, সার্বিকভাবে মানুষের উন্নয়ন, সংখ্যাগুরুদের উন্নয়ন তো বটেই, সংখ্যালঘুদের উন্নয়ন, একদিকে 34 বছর, একদিকে 14 বছর। আচ্ছা, যে বিতর্ক এখন মাথাচাড়া দিয়েছে তাতে আদৌ কোনো সম্প্রদায়ের কারোর উন্নয়ন হয়? সাচার কমিটি থেকে রঙ্গরাজ কমিটি রিপোর্ট দেখুন, সংখ্যালঘু ভাই বোনেদের সমাজের মূল সমস্যা হচ্ছে শিক্ষাক্ষেত্রে এবং কর্মসংস্থানের ক্ষেত্রে মুসলিম ভাই বোনেরা ক্রমশ পিছিয়ে পড়ছে। আমার পরিষ্কার প্রশ্ন, ধরে নিন দীঘায় মসজিদ হলো, আমি বলছি মুসলিম ভাই বোনেদের সেই সমস্যার, অর্থাৎ শিক্ষাক্ষেত্রে সমস্যা, কর্মসংস্থান, চাকরির ক্ষেত্রে সমস্যার কিছুটা সমাধান হবে? কোথাও সমাধান হবে? বাবরি মসজিদ মুর্শিদাবাদে তৈরি করে ফেললেন হুমায়ুন কবির। রামায়ণ সত্যি আমি জানি না, মানে বাবর তৈরি করেন বাবরি মসজিদ, উনি স্বয়ং হুমায়ুন কবির বলেছেন তিনি হয়তো বাবরি মসজিদ করতে পারেন, কিন্তু আমি বলছি যে তাতে মানুষের কি সমস্যার সমাধান হবে?